শুনেছিস আমাদের গ্রামে সেই বিক্রম, যে ছেলেটার নিজের খাওয়ারও ঠিক মতো জোটে না, সে নাকি জমিদারের মেয়ে অনন্যার সাথে প্রেম করছে। ভাবতে পারিস, একটা বেকার ছেলে যার নিজের থাকার মতো ঠিকঠাক ঘর নেই, সে কিনা এত বড় ঘরের মেয়ের দিকে হাত বাড়িয়েছে। এটা কি কখনো সম্ভব? বিক্রম, ঘরে এক ফোঁটা চালও নেই রে বাবা। সকাল থেকে ভাবছি কি রান্না করব, কিন্তু কিছুই তো নেই। পেটের জ্বালাটা যে কি জিনিস, সেটা শুধু যে ভোগে সেই বোঝে। তুই বল, আজকে কি করে দিনটা কাটাবো? মা, তুমি এত চিন্তা করো না। আজকের দিনটা কোনোভাবে একটু সহ্য করে নাও। আমি কথা দিচ্ছি, কালকে আমি যেভাবেই হোক কিছু একটা ব্যবস্থা করব। যত কষ্টই হোক, তোমাকে না খাইয়ে আমি থাকতে পারবো না। কোথা থেকে আনবি বলতো? গ্রামের লোকজন এখন আমাদের দেখলেই দরজা বন্ধ করে দেয়। আগে দু একজন সাহায্য করত, কিন্তু এখন তো কেউ ধারও দিতে চায় না। আমার খুব লজ্জা লাগে রে। আমি বুঝি মা, আমি সবই বুঝি। আমি তো চেষ্টা করছি। কত জায়গায় কাজ খুঁজেছি, কত মানুষের কাছে গিয়েছি, কিন্তু ভাগ্যটাই যেন আবার বিরুদ্ধে দাঁড়িয়ে আছে। তোর বাবা যদি আজ বেঁচে থাকতো, তাহলে আমাদের এই দিন দেখতে হতো না। তোর ছোটবেলা থেকে কত কষ্ট করে তোকে মানুষ করেছি। মা, অতীতার কথা ভেবে আর কষ্ট পেও না। তুমি শুধু দেখো, আমি একদিন ঠিক কিছু একটা করব। আমি তোমাকে এই কষ্ট থেকে বের করে আনব। এই বাঁশ পাতার ঘর ছেড়ে আমরা নতুন পাকা বাড়িতে থাকব। এই যে শুনছেন, আপনি কি বুঝতেই পারছেন না পরিস্থিতিটা কতটা বিপজ্জনক হয়ে উঠছে? প্রথমে নদীটা যতটা শান্ত ছিল, এখন কিন্তু ততটা নেই। ঢেউগুলো ক্রমশ বড় হচ্ছে, আর আপনি এখনো একইভাবে নৌকাতে বসে আছেন। যদি একটু অসাবধানতা হয়, তাহলে বড় বিপদে পড়তে পারেন। আপনি কি সেটা একবারও ভাবছেন না? আপনি অযথা এত চিন্তা করছেন। এই নদীর সাথে আমার অনেক দিনের সম্পর্ক। ছোটবেলা থেকে আমি এই জলে নৌকো চালাচ্ছি। কখন কোথায় কিভাবে নৌকো সামলাতে হয় সেটা আমি খুব ভালো করেই জানি। নদী একটু উত্তাল হলেই যদি ভয় পেতে শুরু করেন, তাহলে তো চলবে না। বিশ্বাস রাখুন, আমি সামলে নিতে পারবো। বিশ্বাস তো আমি রাখতে চাই, কিন্তু চোখের সামনে যা দেখছি সেটা তো অস্বীকার করতে পারি না। আপনি হয়তো অভ্যস্ত, কিন্তু আমি তো না। আমার প্রতিটা মুহূর্তে মনে হচ্ছে নৌকাটা যেন উল্টে যাবে। আপনি যদি একটু ধীরে, একটু সাবধানে চালাতেন, তাহলে হয়তো আমার এই ভয়টা একটু কমতো। হঠাৎ বড় ঢেউ এসে নৌকাটাকে জোরে দুলিয়ে দেয়। বাঁচাও, কেউ বাঁচাও, আমি পড়ে যাচ্ছি। আমি সাঁতার জানি না, আমি ডুবে যাব। দয়া করে আমাকে বাঁচান, আমি মরতে চাই না। আমি ভুল করেছি, আপনার কথা শোনা উচিত ছিল। দয়া করে আমাকে ছেড়ে দেবেন না। শান্ত হন, আমি আছি। আপনাকে কিছুই হতে দেব না। আমার হাতটা শক্ত করে ধরুন, যত শক্তি আছে সব দিয়ে ধরুন। চোখ বন্ধ করবেন না, আমার দিকে তাকান। আমি আপনাকে ঠিক নিরাপদে তুলে আনব। আপনি শুধু ভয় পাবেন না। বিক্রম অনন্যাকে টেনে তোলে। দুজনেই হাঁপাচ্ছে। আমি আমি সত্যি ভয় পেয়ে গিয়েছিলাম। মনে হচ্ছিল সব শেষ হয়ে যাবে। আজ যদি আপনি না থাকতেন, তাহলে হয়তো আমি আর বাঁচতাম না। আমি ভুল বুঝেছিলাম আপনাকে। আপনাকে ধন্যবাদ দেওয়ার মতো ভাষা আমার কাছে নেই। ভয় পাওয়া স্বাভাবিক, কিন্তু একটা কথা মনে রাখবেন, জীবনে কখনো কখনো ঝড় আসবেই। তখন ভয় পেলে চলবে না। নিজের সাহস আর বিশ্বাসটা ধরে রাখতে হয়।
আজ আপনি বেঁচে গেছেন, কারণ আপনি শেষ মুহূর্তে হাল ছাড়েননি। আর আমি তো ছিলামই। অনন্যা, তোমার সাথে কাটানো এই সময়গুলো আমার জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্ত। কিন্তু যতই তোমার কাছে আসছি, ততই একটা ভয় আমাকে ভিতর থেকে কুড়ে কুড়ে খাচ্ছে। আমি জানি না এই সম্পর্কটার ভবিষ্যৎ কোথায় গিয়ে দাঁড়াবে। তোমার বাবা, তোমার পরিবার, তোমার সমাজ, এরা কেউই আমাকে মেনে নেবে না। আর আমি তো এমন একজন মানুষ যার নিজের ভবিষ্যৎটাই এখনো অন্ধকারে ঢাকা। তুমি সবকিছু এত জটিল করে দেখো কেন বিক্রম? ভালোবাসা কি এত হিসেব কষে হয়? যখন আমি তোমার পাশে থাকি, তখন আমার মনে হয় আমি পৃথিবীর সবচেয়ে নিরাপদ জায়গায় আছি। আমার কাছে তোমার দারিদ্র্য বা অবস্থান কোনো বিষয় নয়। আমি শুধু তোমার মানুষটাকে ভালোবেসেছি, আর সেটাই আমার কাছে সবকিছু। কিন্তু বাস্তবতা তো এত সহজ নয় অনন্যা। আজ তুমি আমাকে ভালোবাসছো, কিন্তু কাল যদি এই অভাব, এই কষ্ট, এই অনিশ্চয়তা তোমাকে ক্লান্ত করে দেয়, আমি তো তোমাকে সেই স্বাচ্ছন্দ্য দিতে পারবো না যেটার মধ্যে তুমি বড় হয়েছো। আমি ভয় পাই একদিন তুমি নিজেই এই সম্পর্ক থেকে দূরে সরে যাবে। তুমি কি সত্যি আমাকে এতটা দুর্বল মনে করো? আমি বিলাসিতার মধ্যে বড় হয়েছি ঠিকই, কিন্তু তার মানে এই নয় যে আমি কষ্ট সহ্য করতে পারবো না। আমি যদি তোমার হাত ধরি, তাহলে সেটা ছেড়ে দেওয়ার জন্য নয়, শেষ পর্যন্ত ধরে রাখার জন্য। তুমি পাশে থাকলে আমি যে কোনো পরিস্থিতির সাথে লড়াই করতে পারবো। আমি কখনো ভাবিনি আমার মতো একজন মানুষের জীবনে এমন কেউ আসবে যে আমাকে এতটা নিঃস্বার্থভাবে ভালোবাসবে। তুমি আমার জীবনের সেই আলো যেটা অন্ধকারের মধ্যেও আমাকে পথ দেখায়। আমি জানি না ভবিষ্যতে কি হবে, কিন্তু একটা কথা প্রতিজ্ঞা করছি, আমি আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত তোমাকে সুখে রাখার চেষ্টা করব। আমার সুখের সংজ্ঞাটা খুব ছোট বিক্রম। তুমি আমার পাশে থাকলেই আমি সুখী। বড় বাড়ি, গাড়ি, টাকা এসব ছাড়াও মানুষ বাঁচতে পারে, কিন্তু ভালোবাসা ছাড়া নয়। আমি তোমার সাথে একটা ছোট্ট ঘরেও রাজপ্রাসাদের মতো সুখে থাকতে পারবো। তাহলে একটা কথা দাও, যাই হোক না কেন, যত বাধাই আসুক, আমরা কেউ কাউকে ছেড়ে যাব না। পৃথিবী যদি আমাদের বিরুদ্ধে দাঁড়ায়, তবুও আমরা একে অপরের পাশে থাকব। আমি কথা দিচ্ছি, এই হাত আমি কখনো ছাড়ব না। তোমার সাথে পথ চলা যতই কঠিন হোক না কেন, আমি শেষ পর্যন্ত তোমার সাথেই থাকবো। শুনেছিস, আমাদের গ্রামে সেই বিক্রম, যে ছেলেটা নিজের খাওয়ারও ঠিক মতো জোটে না, সে নাকি জমিদারের মেয়ে অনন্যার সাথে প্রেম করছে। ভাবতে পারিস, একটা বেকার ছেলে যার নিজের থাকার মতো ঠিকঠাক ঘর নেই, সে কিনা এত বড় ঘরের মেয়ের দিকে হাত বাড়িয়েছে। এটা কি কখনো সম্ভব? এইটাই তো বলছি, এখনকার ছেলেপিলেদের আর কোনো সীমা পরিসীমা নেই। নিজের অবস্থান না বুঝেই বড় বড় স্বপ্ন দেখে। আরে ভাই, আকাশের চাঁদ কি সবার জন্য? চাঁদের দিকে হাত বাড়ালেই কি সেটা ধরা যায়? বিক্রমটা ঠিক সেই ভুলটাই করছে। তোমরা যতই মজা করো না কেন, আমি কিন্তু বিষয়টাকে এত হালকাভাবে দেখছি না। জমিদার মহেন্দ্রবাবু কেমন মানুষ সেটা তো আমরা সবাই জানি। উনি যদি এই খবরটা পেয়ে যান, তাহলে বিক্রমের কি অবস্থা হবে সেটা ভেবেছ? রাগের মাথায় উনি কি করতে পারেন সেটা কেউ বলতে পারে না। ঠিকই বলেছ, আমি তো নিজের চোখে দেখেছি অনন্যা আর বিক্রম খালের ধারে বসে গল্প করছে। ওদের মধ্যে শুধু বন্ধুত্ব নয়, তার থেকেও বেশি কিছু আছে। কিন্তু এই সম্পর্কটা টিকবে কি না সেটা নিয়ে আমার খুব সন্দেহ আছে, কারণ সমাজ এত সহজে এই সম্পর্ক মেনে নেবে না। তবে একটা কথা বলতে হবে, মেয়েটার সাহস আছে। এত বড় বাড়ি, এত সুখ স্বাচ্ছন্দ্য ছেড়ে যদি সত্যি ও বিক্রমকে ভালোবেসে থাকে, তাহলে সেটা মিথ্যে নয়।
কিন্তু ভালোবাসা দিয়ে কি সবসময় পেট চালে? যখন অভাব দরজায় কড়া নাড়ে তখন ভালোবাসা অনেক সময় জানালা দিয়ে পালিয়ে যায়। এই কথাটাও কিন্তু মিথ্যে নয়। অনন্যা, আমি যা শুনছি সেটা কি সত্যি? তুই নাকি ওই বিক্রম নামের একটা ছেলের সাথে সম্পর্ক তৈরি করেছিস? তুই কি একবারও ভাবলি না তুই কার মেয়ে, তোর পরিচয় কি? তুই এমন একটা ছেলেকে বেছে নিলি যার নিজের কোনো অবস্থান নেই, কোনো ভবিষ্যৎ নেই। হ্যাঁ বাবা, তুমি যা শুনেছ সেটা সত্যি। আমি বিক্রমকে ভালোবাসি। ওর কাছে হয়তো ধন সম্পদ নেই, কিন্তু ওর মনটা খুব ভালো। আমি ওর সাথে থাকলেই শান্তি পাই। ভালোবাসা? এই ভালোবাসা দিয়ে কি জীবন চলে? তুই কি ভাবছিস ও তোকে সেই জীবন দিতে পারবে যেটার মধ্যে তুই বড় হয়েছিস? আজ যেটা তোর কাছে ভালো লাগছে, কাল সেইটাই তোর কাছে বোঝা হয়ে দাঁড়াবে। জীবন শুধু টাকা পয়সা দিয়ে চলে না বাবা। সুখ মানে শুধু বড় বাড়ি, গাড়ি আর বিলাসিতা নয়। আমি যেখানে ভালোবাসা পাই, যেখানে নিজের মতো থাকতে পারি, সেখানেই আবার আসল সুখ। আমি এই সম্পর্ক কোনোভাবেই মেনে নেব না। আমি ইতিমধ্যেই তোর বিয়ে ঠিক করে ফেলেছি পাশের গ্রামের জমিদারের ছেলের সাথে। সেই বাড়িতে তুই রাজরানীর মতো থাকবি। এই সব বোকামি ভুলে যা। আমি কাউকে বিয়ে করব না বাবা, যাকে আমি ভালোবাসি না। আমি বিক্রম ছাড়া অন্য কারোর সাথে জীবন কাটাতে পারবো না। তুমি যদি আমাকে জোর করো তাহলে আমি নিজের সিদ্ধান্ত নিজেই নেব। তুই কি আমাকে হুমকি দিচ্ছিস? আমি তোর বাবা। তোর ভালো মন্দ বোঝার ক্ষমতা আমার আছে। তুই এখনো ছোট, আবেগে ভুল সিদ্ধান্ত নিচ্ছিস। না বাবা, এটা কোনো আবেগ নয়, এটা আমার জীবনের সিদ্ধান্ত। আমি অনেক ভেবে চিন্তেই এই পথ বেছে নিয়েছি। আমি জানি সামনে কষ্ট আছে, কিন্তু সেই কষ্ট আমি বিক্রমের সাথে ভাগ করে নিতে চাই। তুই বুঝতে পারছিস না তুই কি হারাতে চলেছিস। একদিন যখন বাস্তবতা তোর সামনে দাঁড়াবে, তখন তুই আমার কথাই মনে করবি। হয়তো তখন আমি তোমার কথাই মনে করব, কিন্তু যদি আজ তোমার কথা শুনে নিজের ভালোবাসাকে হারিয়ে ফেলি, তাহলে সারা জীবন আফসোস করব। আজ আমি আমার জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্ত নিতে চলেছি। জানি না সামনে কি আছে, সুখ না কষ্ট, কিন্তু একটা জিনিস আমি নিশ্চিত জানি, বিক্রম ছাড়া আমি বাঁচতে পারবো না। বাবা যদি আজ আমাকে থামিয়ে দেন, তাহলে হয়তো আমি সারা জীবন নিজের কাছেই অপরাধী হয়ে থাকবো। অনন্যা এখনো এলো না কেন? ও কি আসবে তো, নাকি শেষ মুহূর্তে ভয় পেয়ে গেছে? আমি কি ঠিক করছি? একটা মেয়েকে তার পরিবার থেকে দূরে নিয়ে যাচ্ছি। আমি কি ওকে সত্যি সুখ দিতে পারবো? বিক্রম, আমি এসে গেছি। অনেক কষ্টে বের হতে পেরেছি। কেউ দেখে ফেললে আজ সব শেষ হয়ে যেত। তুমি সত্যি এসেছো? আমি ভেবেছিলাম হয়তো তুমি আসবে না। শেষ মুহূর্তে হয়তো সবকিছু বদলে যাবে। আমি কথা দিয়েছিলাম, আর আমি আমার কথা রাখি। আমি সব ছেড়ে তোমার কাছে এসেছি। এই বাড়ি, এই পরিচয়, সব কিছু। এখন তুমি বলো, তুমি কি সত্যিই আমাকে নিজের করে নিতে পারবে? আমি হয়তো তোমাকে বড় বাড়ি দিতে পারবো না, দামি কাপড় দিতে পারবো না, কিন্তু আমি তোমাকে ভালোবাসা দিতে পারবো, সম্মান দিতে পারবো। আমি প্রতিজ্ঞা করছি, যতদিন বাঁচবো তোমার চোখে কখনো জল আসতে দেব না। বাবার লোকজন, তারা বুঝে গেছে। বিক্রম, আমাদের এখনই যেতে হবে, না হলে তারা আমাদের ধরে ফেলবে। ভয় পেও না, আজ কেউ আমাদের আলাদা করতে পারবে না। আমার হাতটা শক্ত করে ধরো, আমরা একসাথে এই রাতটা পেরিয়ে যাব। আমি তোমার হাত কখনো ছাড়ব না, যাই হোক না কেন। আজ থেকে আমার সব কিছু তুমি।
বিক্রম, তুই এটা কি করেছিস রে? আমাকে একবার জানানো দরকার মনে করলি না? নিজের মতো করে বিয়ে করে বউ নিয়ে চলে এলি। তুই কি ভেবেছিস এই সংসার চালানো এত সহজ? নিজের পেটই তো ঠিকমতো ভরাতে পারিস না, তার মধ্যে আবার আরেকটা মানুষকে নিয়ে এলি। মা, আমি জানি আমি ভুল করেছি তোমাকে না জানিয়ে, কিন্তু আমি অনন্যাকে সত্যিই ভালোবাসি। ওকে ছাড়া আমি বাঁচতে পারতাম না। আমি ভেবেছিলাম হয়তো তুমি একটু রাগ করবে, কিন্তু শেষে মেনে নেবে। মেনে নেব? কিভাবে মেনে নেব বলতো? একটা জমিদারের মেয়ে এই অভাবের ঘরে থাকবে, এটা কি কখনো সম্ভব? ও এই কষ্ট সহ্য করতে পারবে, নাকি দুদিন পরেই সব ছেড়ে চলে যাবে? মা, আপনি আমাকে ভুল বুঝছেন। আমি জানি আমি বড় বাড়িতে বড় হয়েছি ঠিকই, কিন্তু তার মানে এই নয় যে আমি কষ্ট সহ্য করতে পারবো না। আমি নিজের ইচ্ছায় এখানে এসেছি। আমি এই বাড়িকে আমার নিজের বাড়ি হিসেবেই মেনে নিয়েছি। বড় বড় কথা বলা সহজ, কিন্তু বাস্তবে যখন পেট খালি থাকবে, যখন একটা ভালো কাপড় পরারও সুযোগ থাকবে না, তখন বুঝবি এই জীবনের মানে কি। আমি জানি সামনে অনেক কষ্ট আছে, কিন্তু আমি একা নই। বিক্রম আছে, আপনি আছেন। এই ছোট্ট সংসারটাই এখন আমার পৃথিবী। আমি যদি ভালোবাসা পাই, তাহলে এই কষ্টগুলো আমার কাছে কষ্ট মনেই হবে না। বিক্রম অবাক হয়ে অনন্যার দিকে তাকিয়ে আছে। অনন্যা, তুমি আমার জন্য এত বড় ত্যাগ করেছ। আমি জানি না আমি তোমার এই ভালোবাসার যোগ্য কিনা, কিন্তু আমি প্রতিজ্ঞা করছি আমি আমার সব কিছু দিয়ে চেষ্টা করব তোমাকে সুখে রাখার। আমাকে সুখে রাখতে বড় কিছু করতে হবে না। তুমি শুধু আমার পাশে থাকলেই আমি সুখী। আমি রাজপ্রাসাদ ছেড়ে এসেছি ঠিকই, কিন্তু আমি আমার ভালোবাসাকে পেয়েছি। এটাই আমার সবচেয়ে বড় পাওয়া। কিছুক্ষণ নীরবতা। শান্তি দেবী চুপচাপ দুজনকে দেখছে। আমি জানি না এই সম্পর্ক কতদিন টিকবে, কিন্তু একটা কথা বলি, যদি সত্যি একে অপরকে ভালোবাসিস, তাহলে এই সংসারটা ধরে রাখার চেষ্টা করিস, কারণ এই পথটা খুব কঠিন। আমরা চেষ্টা করব মা, যত কষ্টই আসুক আমরা একসাথে লড়ব। অনন্যা, তুই এখানে আছিস এই অবস্থায়, এই ভাঙা খুঁড়ে ঘরে? আমি তোকে নিতে এসছি, চল, আর এক মুহূর্ত এখানে থাকতে হবে না। বাবা, তুমি এত লোক নিয়ে এখানে এসে চিৎকার করছো কেন? এটা এখন আমার বাড়ি, আমি এখানেই থাকতে চাই। এইটাকে তুই বাড়ি বলছিস, যেখানে না আছে ঠিকমতো খাবার, না আছে নিরাপত্তা, না আছে ভবিষ্যৎ? তুই কি পাগল হয়ে গেছিস? না বাবা, আমি পাগল হইনি। আমি শুধু আমার মনের কথা শুনেছি। এখানে হয়তো টাকা নেই, কিন্তু ভালোবাসা আছে, সম্মান আছে, আর আমি এখানেই সুখী। আমি তোকে এত আদর করে বড় করলাম, তোর জন্য এত স্বপ্ন দেখলাম, আর তুই সব ছেড়ে এই জীবনে চলে এলি। তুই একবারও ভাবলি না আমার কথা? তোমার কথা ভেবেই তো আজ তোমার সামনে দাঁড়িয়ে আছি বাবা। আমি ভুল কিছু করিনি। আমি শুধু এমন একজন মানুষকে বেছে নিয়েছি যে আমাকে সত্যিকারের ভালোবাসে। এত দেরি হলো কেন? আমি অনেকক্ষণ ধরে তোমার জন্য অপেক্ষা করছিলাম। আমি কি বাইরে ঘুরতে যাই নাকি? আমি কাজ খুঁজি, একটার পর একটা অপমান সহ্য করে ঘরে ফিরি। আমি তো শুধু জানতে চাইছিলাম
তুমি এভাবে রেগে যাচ্ছ কেন? কারণ আমি পারছি না, আমি তোমাকে কিছুই দিতে পারছি না। গ্রামের লোকজন হাসে, বলে আমি বড় লোকের মেয়েকে নাকি কষ্ট দিচ্ছি। তুমি কি ভাবছো আমি কষ্টে আছি? আমি তো তোমার সাথে থাকতে পেরে খুশি। তুমি সেটা বুঝতে পারছো না কেন? আমি ভয় পাই অনন্যা, একদিন তুমি বুঝবে তুমি ভুল করেছো, আর সেদিন তুমি হয়তো আমাকে ছেড়ে চলে যাবে। আমি যদি চলে যাওয়ার জন্য আসতাম তাহলে সেই দিনই চলে যেতাম যেদিন সব ছেড়ে তোমার কাছে এসেছিলাম। আমি থাকবো শেষ পর্যন্ত। বিক্রম, ঘরটা ভেঙে পড়বে। অনন্যাকে নিয়ে যা, ওকে ওর বাবার বাড়ি দিয়ে আয়। ও এখানে থাকলে বাঁচবে না। না, আমি কোথাও যাব না। এই বাড়ির যা হবে আমারও তাই হবে। আমি আপনাদের ছেড়ে পালাবো না। অনন্যা, আমার কথা শোনো, যদি তোমার কিছু হয়ে যায় আমি নিজেকে কোনোদিন ক্ষমা করতে পারবো না। চলো, আমি তোমাকে পৌঁছে দিয়ে আসি। তুমি কি আমাকে এতটাই দুর্বল ভাবো? আমি কি শুধু সুখের সময় তোমার সাথে থাকার জন্য এসেছি, বিপদের সময় পালিয়ে যাওয়ার জন্য না? মা, আমি তোকে নিজের মেয়ের মতোই ভাবি, তা আমি তো চাই না তোর কিছু হোক। মা, যদি আমি আজ চলে যাই তাহলে আমি কোনো দিন নিজেকে ক্ষমা করতে পারবো না। আমি এই বাড়ির মানুষ, এই বাড়ির সুখ দুঃখ সব আমারও। তুমি সত্যি আলাদা অনন্যা, তুমি শুধু আমার স্ত্রী নও, আমার শক্তি। ঝড় ধীরে কমে, তিনজন একসাথে বসে, একটা নতুন বন্ধন তৈরি হয়। অনন্যা, মা, আমি জানি না আমার এখানে আসার অধিকার আছে কি না, কিন্তু তবু এসছে, কারণ আমি আমার ভুলটা বুঝতে পেরেছি। বাবা, তুমি এখানে কেন? হ্যাঁ মা, গত রাতের ঝড়ে আমি সব দেখেছি, আড়াল থেকে তোমাদের সব কথা শুনেছি। আমি ভেবেছিলাম তুমি এখানে কষ্টে আছো, কিন্তু আজ বুঝলাম তুই এখানে সত্যিকারের সুখে আছিস। বাবা, আমি কখনো তোমাকে কষ্ট দিতে চাইনি। আমি শুধু আমার মনের কথা শুনেছি। না মা, ভুলটা তোর নয়, ভুলটা আমার। আমি টাকার অহংকারে অন্ধ হয়ে গিয়েছিলাম। আমি বুঝতেই পারিনি একজন মানুষের আসল মূল্য তার ধন সম্পদে নয়, তার হৃদয়। বিক্রম, আমি তোকে ভুল বুঝেছিলাম। আমি ভেবেছিলাম তুই আমার মেয়ের যোগ্য নোস, কিন্তু আজ আমি নিজের চোখে দেখেছি তুই শুধু ওকে ভালোবাসিস না, ওর জন্য নিজের সবকিছু ত্যাগ করতে পারিস। বাবা, আমি বড় কিছু নই, আমি শুধু অনন্যাকে ভালো রাখতে চাই। আমি হয়তো তাকে সব কিছু দিতে পারবো না, কিন্তু কখনো তাকে অসম্মান করব না। এই কথাটাই তো সবচেয়ে বড়। সম্মান আর ভালোবাসা, এটাই আসল সম্পদ। আমি আজ শুধু আমার মেয়েকে নয়, তোকেও আমার ছেলে হিসাবে মেনে নিচ্ছি। যদি তুই চাস, আমি তোকে আমার জমিদারির দায়িত্ব দিতে পারি। আপনাকে ধন্যবাদ বাবা, কিন্তু আমি নিজের চেষ্টায় কিছু করতে চাই। আমি চাই যে একদিন নিজের পরিশ্রমে এমন জায়গায় পৌঁছতে যাতে আপনি গর্ব করে বলতে পারেন আমি আপনার জামাই। আজ আমি গর্বিত, কারণ তুই নিজের আত্মসম্মানটা ধরে রেখেছিস। ঠিক আছে, তুই নিজের পথেই চল, আমি সব সময় তোদের পাশে থাকব। আজ আমার জীবনের সবচেয়ে বড় দিন। আমার দুই সবচেয়ে প্রিয় মানুষ আজ একসাথে দাঁড়িয়ে আছে। তোরা দুজন একসাথে থাক, সুখে দুঃখে একে অপরের পাশে থাক, তাহলেই জীবনটা সুন্দর হয়ে উঠবে।
সত্যিকারের ভালোবাসা কখনো ধন সম্পদের কাছে হার মানে না। যেখানে বিশ্বাস, সম্মান আর ত্যাগ থাকে, সেখানেই তৈরি হয় জীবনের আসল সুখ। বন্ধুরা, গল্পটা ভালো লাগলে ভিডিওটা লাইক করুন, চ্যানেল সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন আর কমেন্টে আপনার মতামত জানান। আবার দেখা হবে পরের গল্পে।